जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। নমস্কার, ধন্য বলরাম এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। রয়েছি প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার আপনারা দেখতে পান কথায় কথায় কথামৃত অনুষ্ঠান, আর রবিবার দেখা যায় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন কথা। এই সমস্ত অনুষ্ঠানই রাত্রি 9টার সময় থেকে সম্প্রচারিত হয়। সেই সূত্রেই আজকে আমরা রয়েছি ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের জীবন কাহিনীতে, এবং শিরোনাম ধন্য বলরাম। এই যে ধন্য বলরাম, এই কথা দুটি আমরা পাচ্ছি রামকৃষ্ণ সাহিত্যের একেবারে প্রথম দিকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে। সেইটি প্রথমে আমরা একটু শুনে নেব। বলেছেন মাস্টার মহাশয় অর্থাৎ শ্রীম, তিনি বলরাম বাবুর উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন, এই শব্দ দুটি, এবং তার সঙ্গে আরও কিছু কথা বলেছেন। সেইটি আমরা শুনে নিয়ে তারপরে আমাদের মতো করে অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথমে মাস্টারমশাই কথামৃততে যা লিখছেন সেটি এইরকম: ধন্য বলরাম, তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন, ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। দক্ষিণেশ্বর কালীবাটিতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল। রাত্রে ঘুম নাই, মাকে বলেন, মা ওর বড় ভক্তি, ওকে টেনে নাও, মা ওকে এখানে এনে দাও, যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন। লোকের কাছে কেবল বলেন, বলরামের জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন। যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান। নিমন্ত্রণ করিতে মানে ওই যে ভক্ত সন্তানদের জন্য শ্রীরামকৃষ্ণ ব্যাকুল, তাদেরকে নিমন্ত্রণ করবার জন্য বলরামবাবুকে পাঠানো হয়। বলেন, যাও নরেন্দ্রকে, ভবনাথকে, রাখালকে নিমন্ত্রণ করে এসো। এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয়, এরা সামান্য নয়, এরা ঈশ্বরাংশে জন্মেছে, এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে। বলরামের আলয়েই শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। এইখানেই রথের সময় কীর্তনানন্দ, এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে। এই কথা মাস্টারমশাই লিখছেন বলরাম বাবুর সম্বন্ধে। ধন্য বলরাম। ধন্য আমরা বাংলায় মানে জানি, তবু যদি ভাবি ধন্য মানে আসলে কি, তার মানে হচ্ছে যে তুমি খুব সৌভাগ্যবান। ধন্য কথাটির নানান রকমের মানে আছে, সাধু চরিত্র, আর মূলত হচ্ছে সৌভাগ্যবান। তাহলে তুমি সৌভাগ্যবান, তোমার কি সৌভাগ্য, সেইটি মাস্টারমশাই বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর কাছে যাওয়ার জন্য বলেছেন। সেই সব কম বয়সী ভক্ত ছেলেরা, তারা দক্ষিণেশ্বরে যখন আসছেন না, তখন ঠাকুর তাদের সঙ্গে ছুটে ছুটে দেখা করতে চাইছেন, এবং সেইখানে বলরাম ভবনকে, বলরাম বাবুর বাড়িকে তিনি কেন্দ্র করছেন, যেটি আজকে বলরাম মন্দির বলে সুপরিচিত। তা বললেন মাস্টারমশাই যে তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। আর বলছেন যে বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন, এসে বলরাম বাবুকে পাঠান তিনি যে নিমন্ত্রণ করতে। আর এইখানেই গিরিশ বাবুর সঙ্গে প্রথম বসে আলাপ, আর এইখানেই রথের সময় কীর্তন আনন্দ। রথের সময় বলরাম বাবুর বাড়ি একটা অন্য রকম। আজকে যারা অনুষ্ঠান শুনছেন, লকডাউনের মধ্যেও সামান্য কিছুদিন আগে রথের সময় বলরাম বাবুর বাড়ি, বলরাম মন্দির কতভাবে মানুষের জীবনে সেটি স্মৃতিতে এসেছে, সে বলে শেষ করা যায় না। আর মাস্টারমশাই বললেন, এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে।
এই শুরু করেছিলেন ধন্য বলরাম বলে, আমাদের অনুষ্ঠানেরও সেইটি শিরোনাম। এই ধন্য বলরাম কথাটি আরেকজন বলেছেন, সেটা আরেক রকম উপলক্ষে, মজার উপলক্ষ, হাসির উপলক্ষ, তার মধ্যে আমরা পরে যাব। কিন্তু তার আগে এই অনুষ্ঠানে অন্যান্য দিন আমরা যেরকম করেছি সেইভাবেই বলরাম বাবুর জীবনটিকে আমাদের মতো করে সংক্ষেপে একটু পরিক্রমা করে নেব। তারপর কেন তিনি ধন্য, কোথায় তার অত সৌভাগ্য, সেইটিও আমাদের মতো তার মধ্যে বিশেষভাবে অবস্থান করবার চেষ্টা করব। 1842 সালে বলরাম বাবুর জন্ম, আর তার একটা বিশেষ পরিচয় হচ্ছে যে তিনি শ্রীরামকৃষ্ণের অন্যতম রসদদার। রসদদার মানে যে শ্রীরামকৃষ্ণ তো সকলের জিনিসপত্র গ্রহণ করতেন না, সকলের সেই অনুমতিই পেতেন না। অল্প যে কয়েকজনকে শ্রীরামকৃষ্ণ অনুমতি দিয়েছেন বা মা তাকে দেখিয়ে দিয়েছেন যে এইখানকার রসদদার, তাঁদেরই অন্যতম বলরাম বাবু। সেই জন্য তো তিনি ধন্য বটেই। সেই রসদদার কি করেছেন, কি বৃত্তান্ত, সেগুলো আমরা পরে দেখব। কিন্তু ওই ঠাকুরের রসদদার, যার কিনা এমনিতে পরিচয় হচ্ছে জমিদার বাড়ির পরিচয়, কোঠারে এদের জমিদারি ছিল, মানে বংশানুক্রমে পূর্বপুরুষের শ্যামচাঁদ বিগ্রহের সেবা, বৃন্দাবনে বিখ্যাত কালাবাবুর কুঞ্জ ও শ্যামসুন্দরের সেবা, পুরীতে শ্যামবাজারে এদেরই পূর্বপুরুষের নামে শ্যামবাজার, কলকাতার বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ ও সেবা ছিল। এই বিভিন্ন জায়গায় বিস্তৃত জমিদারি এবং রাধাকৃষ্ণের সেবা, এইটি এদের শ্যামসুন্দরের সেবা, এটি এদের একেবারে বংশের মধ্যেই ছিল। সেইখানকার সন্তান শ্রীযুক্ত বলরাম বসু, যার পিতা রাধামোহন বসু একজন নিষ্ঠাবান বৈষ্ণব মানুষ। এবং ওই যে আমরা বললাম বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জ, সেখানে রাধামোহন বাবু প্রায়ই সাধন ভজন করতেন, দীর্ঘকাল করেছেন, স্বাধ্যায়ের মধ্যে থাকতেন, অর্থাৎ বৈষ্ণব সাহিত্য পঠন পাঠনের মধ্যে তিনি থাকতেন। বলরাম বাবু নিজে পরম বৈষ্ণব ছিলেন, কিন্তু তার জীবনের একটা টার্ন এলো, সেটি শ্রীরামকৃষ্ণকে নিয়ে, তার মধ্যে আমরা খুব শিগগিরই ঢুকবো। তার আগের থেকেই দেখছি যে তিনি পরম বৈষ্ণব ছিলেন, সকালবেলায় 4-5 ঘন্টা পুজো পাঠ করতেন, এবং ওই আর কি যে কোনো মানে পোকামাকড়ও হত্যা যেন তার দ্বারা না হয়, এইরকম ছিল তার একটা নিষ্ঠা, এবং নিষ্ঠার একেবারে চূড়ান্ত রকমের ছিল। শরীর খারাপ যখন হলো তখন তিনি পুরীতে গেলেন। এই পুরীতে যখন গেছেন বলরামবাবু, ভেতরের ওই রকম ভাব তো, আর পুরী ধর্মক্ষেত্র, ওখানে গিয়ে বিভিন্ন সাধুর সঙ্গে তিনি মিশতে আরম্ভ করলেন। এই যে সাধু সঙ্গ করছেন বলরামবাবু, তখন আত্মীয়রা তারা অন্যরকম আবার চিন্তা ভাবনা করতে আরম্ভ করলেন। বলরামবাবু ইজ এ ফ্যামিলি ম্যান, তো এইরকমভাবে সাধুর সঙ্গ করছেন, সাধুদের কাছে যাতায়াত করছেন, তো এইসব নিয়ে চিন্তা টিন্তা হচ্ছে। এই সময় কলকাতায় এলেন তার প্রথম যে কন্যা, তার বিবাহের জন্য। আমরা বলছিলাম যে জীবনটিকে সংক্ষেপে সংক্ষেপে আমরা পরিক্রমা করব, মূল প্রসঙ্গের মধ্যে অবশ্যই যাব। প্রথম কন্যার বিবাহের জন্য যখন কলকাতায় এলেন, তখন কি হলো, ওর জ্যাঠতুতো দাদা হরিবল্লভ বাবুর বাড়ি হচ্ছে 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিট, যেটি আজকে বলরাম মন্দির। তো ওই 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিটের যে বাড়ি হরিবল্লভ বাবু কিনেছিলেন, সেইখানে এসে বলরাম বাবু রইলেন ওই মেয়ের বিয়েকে কেন্দ্র করে। আর ওরাও ভাবলেন যে বাড়িতে যদি থাকে তাহলে আর ওই পুরীর থেকে ডিসঅ্যাসোসিয়েট করা যাবে, ওইখানে গিয়ে সাধুদের সঙ্গে মিশতে টিশতে ইত্যাদি। এইবার কেশব বাবুর কাগজে, মানে খবরের কাগজে শ্রীরামকৃষ্ণের কথা, সেই খবরের কাগজে পড়ে শ্রীরামকৃষ্ণের কথা জানতে পারেন বলরাম বাবু, যে তার মুহুর্মুহু সমাধি হয় এবং কলকাতার শিক্ষিত সমাজ, সেইখানকার মানুষজন তার কাছে যাতায়াত করেন শ্রীরামকৃষ্ণের কাছে। আর ওদের যে পরিবারের কুলপুরোহিত মহাশয় রামদয়াল বাবু, তিনিও শ্রীরামকৃষ্ণের কথা বলেছিলেন। এইসব মিলিয়ে মিশিয়ে বলরাম বাবুর দক্ষিণেশ্বরে এলেন শ্রীরামকৃষ্ণের কাছে। কিন্তু এটা কতকটা ওই রকম আর কি, কিছুটা কৌতূহল, আগ্রহ, এইসব মিলিয়ে মিশিয়ে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হলেন। তারপরে সেদিনকে দেখা গেল যে কেশববাবু সব ব্যবস্থা করেছেন, মুড়ি খাওয়া হচ্ছে সব একসঙ্গে, খুব আনন্দের পরিবেশ। এইবার মুড়ি টুড়ি খাওয়ার জন্যে মন্দির প্রাঙ্গণে যখন সবাই গেছেন, তখন একান্তে
শ্রীরামকৃষ্ণ বলরাম বাবুর সঙ্গে কথা বলছেন। এর মধ্যে যে কথাটি আমরা আনিনি এখনো পর্যন্ত, সেটি হচ্ছে বলরাম বাবুর বাড়ির দিক থেকে দেখবো আমরা যে এরপর রেজিস্ট্যান্স তৈরি হবে। কিন্তু আপাতত কি হলো যে সেই প্রথম দর্শনের চমৎকার দিন, সেই দিনকে একান্তে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন বলরাম বাবুর সঙ্গে। এই যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বলরাম বাবুর যোগাযোগ, এইটে বাড়ির লোকেদের তখনকার দিনে আর কি সেই প্রেক্ষাপটে দেখলে দেখা যাবে যে হ্যাঁ, কিছুটা নিশ্চয়ই ন্যায্য কারণও ছিল যে তাদের পছন্দ হয়নি। কিন্তু ঠাকুর প্রথমে পছন্দ হয়নি, পরে আবার অন্যরকম ভাবে অপূর্বভাবে পরিবর্তিত হয়ে গেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম বাবুকে বললেন, তোমার কি কথা আছে বলো। তখন ইনি বলছেন, মহাশয়, ভগবান আছেন কি? ওই যে একজন বৈষ্ণব মানুষ সাধন ভজন করেছেন, তার ওই প্রশ্ন যে ভগবান আছেন কি না, এইটি প্রশ্ন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, এই ধরনের প্রশ্নের উত্তর তিনি এত সহজভাবে দিয়েছেন, সোজাসুজি দিয়েছেন, আবার প্রত্যক্ষ দর্শনের প্রসঙ্গ এনেছেন যে কখনো মনে হয় না যে এগুলি কোনো বই থেকে তুলে আনা। আবার এক একজনের প্রশ্নের এক এক রকম ভাবে উত্তর দিয়েছেন। এখানে বলরাম বাবু যখন বললেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি যে শুধু আছেন তাই নয়, আপনার ভেবে ডাকলে তিনি দর্শন দেন। আপনার সন্তান সন্ততিতে যেমন মমত্ববোধ আছে, তাকেও সেই রকম ভেবেই ডাকতে হয়। তাহলে ওই যে আপনার সন্তান সন্ততিতে যেরকম মমত্ববোধ, সেই রকম ভেবেই তাকে ডাকতে হয়। বলরাম বাবু এইরকম ভাবে কখনো ভাবেননি। তাহলে এই যে ঈশ্বর আছেন, তার জন্য সাধনা করা, সাধনার দ্বারা যেন তাকে পাওয়া যাবে, এই যে ভঙ্গিটা, সেইটা একরকম। যদি ধরা যায় যে নদীর দুটো তীর আছে, এই তীর থেকে কেউ ভাবছে ওই তীরে যাবে, তাহলে ওই তীরে যাওয়ার জন্য তাকে সাধনা করতে হবে, তাকে সাঁতার কাটতে হবে, তরঙ্গ থাকলে হাঁচড় পাঁচড় করে সংগ্রাম করে সাঁতার কাটতে হবে। কিন্তু এইখানে যখন বলা হচ্ছে যে তিনিও সাড়া দিতে চান এবং সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন, যেন অপেক্ষায় আছেন, তখন ওই পার সেও মিলনের জন্য যে ব্যাকুল, এইটা শ্রীরামকৃষ্ণের কাছে নতুনভাবে শুনছেন, এবং শুনছেন খুব প্রত্যয়ের সঙ্গে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি যে শুধু আছেন তাই নয়, আপনার ভেবে ডাকলে তিনি দর্শন দেন। আপনার সন্তান, আপনার বা আপনার, আমরা যেভাবে উচ্চারণ করি না কেন, আপনার সন্তান সন্ততিতে যেমন মমত্ববোধ আছে, তাকেও সেই রকম ভেবেই ডাকতে হয়। তাহলে নদীর ওপার, তার প্রতি আর মমত্ববোধ নেই, যে ডিফিকাল্ট টু রিচ, ডিফিকাল্ট টু অ্যাচিভ, তার জন্য সংগ্রাম করতে হবে, সাধনা করতে হবে। এখানে তো সেগুলো করতেই হবে, তার জন্য সাধনা করতে হবে, কিন্তু সেটা আপনার জন, এইটা ভেবে। এইটি বলরাম বাবুর কাছে একটা নতুন দিগন্তকে খুলে দিচ্ছে। আর আমরা যখন এইসব কথা বইতে পড়ছি এবং আমাদের নিজেদের মতো তখন একরকম নিশ্চয়ই আমাদের সেটার মধ্যে আনন্দ আছে। আর বেশি আনন্দ আছে বোধহয় এটি ভাবতে যে এই কথাগুলি শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, যে শ্রীরামকৃষ্ণ ওই দর্শনের মধ্যে রয়েছেন, ওই জগতের মধ্যে রয়েছেন, তখন সেই আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় এবং সেই সহানুভূতি, সেই মমত্বের সঙ্গে এই কথাগুলি যখন উচ্চারিত হচ্ছে, তখন সেগুলো কি অসাধারণ প্রতিক্রিয়া তৈরি করছে যিনি শুনছেন তার মনের মধ্যে। বলরাম বাবু পরের দিনই দক্ষিণেশ্বরে গেলেন, এতটাই শ্রীরামকৃষ্ণের দ্বারা প্রভাবিত। সেই দিনকে শ্রীরামকৃষ্ণ তার পরিচয় নিলেন, নিয়ে বলছেন, ওগো, মা বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদার, তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, কিছু কিনে পাঠিয়ে দিও। এইটি শ্রীরামকৃষ্ণ খুব কম মানুষকে বলেছেন। তো তার ত্যাগী সন্তানদের কথা ছেড়েই দিচ্ছি, আমরা নামেই পরিচয় বলাই হচ্ছে যে ত্যাগী। কিন্তু অন্য মানুষরা যারা শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, তাদের কাছে তিনি যে বলবেন যে তুমি কিছু পাঠিয়ে দিও, এ তার ধাতে নেই। কিন্তু এখানে বলছেন, ওগো, মা বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদার। তার মানে এই যে রসদদার, এটি মা বলছেন। আর তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, কি সুন্দর করে বলা। যিনি শুনছেন তিনি ধন্য। কেন না, আমাদের সকলেরই তো ভাবলে তাই, আমাদের যা কিছু প্রতিপত্তি, সম্মান, অর্থ, যেভাবেই ভাবি না কেন, এর কোনটা আমরা নিয়ে যাব বা কোনটা সত্যিকারের অর্থে আমাদের অর্জন। কেউ যদি বলে যে হ্যাঁ আমাদের অর্জন তো বটেই, লেখাপড়া শিখে চাকরি টাকরি করে, যদি কেউ গভীরভাবে ভাবেন যে হ্যাঁ লেখাপড়া শেখা, চাকরি করতে সমর্থ হওয়া, এই সব সামর্থ্য সেটাই বা এলো কোথার থেকে? তো এই সব কিছুর শেষে দেখা যাবে যে তিনিই এটা করাচ্ছেন, তিনিই কাউকে দিয়ে অর্থ উপার্জন করাচ্ছেন ইত্যাদি। সুতরাং এই সবগুলোই তাঁরই জিনিস জমা আছে, তাঁরই জিনিস জমা আছে। কিন্তু এরমভাবে তো কেউ বলেনি
শ্রীরামকৃষ্ণ একে বলছেন, সেই জন্য ইনি ধন্য। কি বললেন? বললেন, ওগো মা বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদার। এর প্রত্যক্ষভাবে তিনি রসদদার, সেটা মা বলেছেন। তোমার ঘরে এখানকার অনেক জমা আছে। কি সুন্দর করে বলা, যে তোমার ঘরে জমা আছে, এখানকার কিছু কিনে পাঠিয়ে দিও। এমনি লোক যদি কেউ বলে এরকম কোনো ফল হবে নাকি, যে এখানকার আছে তোমার ঘরে, সেভাবে যে আমার উপার্জন, আর এরকম ভাবে আমাকে বলা হচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন বলরামবাবু গলে যাচ্ছেন, দ্রবীভূত হয়ে যাচ্ছেন, এইগুলো আমাদের দৃষ্টিতে দেখলে ওরকম মনে হয় যে কি করে এতটা ইমপ্রেসড হয়ে যাচ্ছেন। তো এই শ্রীরামকৃষ্ণের যে সততা, সত্যনিষ্ঠা, প্রেম, মায়ের কথা, এই সব মিলিয়ে বলরামবাবু অভিভূত হয়ে যাচ্ছেন। আর আমাদের কাছে একটু অবাক করে দেওয়ার কথা এই জন্যে যে আমরা একটু আগেই স্মরণ করছিলাম যে বলরামবাবু হচ্ছেন বৈষ্ণব বাড়ির লোক, একেবারে পুরোপুরি বৈষ্ণব বংশের লোক। তাদের মধ্যে উদারতা ছিল, কিন্তু বৈষ্ণব ভাবের মানুষ তো। সেখানে ঠাকুর বলছেন, আর এবার বলরামবাবুকে দেখলেও বোঝা যাচ্ছে, আর একটু আগে পরিচয়ও নিয়েছেন। এমনিতে বৈষ্ণব মানুষ, শাক্ত মানুষ আগেকার দিনে তাদেরকে দেখলেই বোঝা যেত, এখনকার দিনেও হয়তো বোঝা যায়। তো তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি যে মার একজন রসদদার। স্ট্রাইকিং এটি। বৈষ্ণব মানুষকে বলছেন তুমি মার একজন রসদদার, মানে মার ট্রেজারার। তো এই শ্রীরামকৃষ্ণ ধর্মকে দু হাতে ধরে রয়েছেন, তার কাছে কোনো ভেদ নেই। বাট স্টিল যদি আমরা বলরাম বাবুর দিক থেকে দেখি, ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ, তাহলে একটু অদ্ভুত অদ্ভুত লাগে কানের কাছে, যে একটা অফবিট কথা, যে বৈষ্ণব বলরাম বাবুকে তিনি বলছেন যে তুমি যে মার একজন রসদদার। তো আমরা যে কথা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের কথা আমরা ভেবে ধন্য হয়ে যাচ্ছি যে বলরাম বাবুকে এইরকম ভাবে তিনি বলেছেন। আর এই যে জিনিসগুলো হচ্ছে, যে এখানে তোমার জমা আছে, তুমি মার একজন রসদদার, এইগুলোতে আবার বলরাম বাবুর যেটা মনে হচ্ছে সেটা অন্য। আসলে মানে সেটা আরেকটা দিক। আসলে এই সমস্ত কথাবার্তার মধ্যে থাকা মানেই শ্রীরামকৃষ্ণের যে ধর্ম সমন্বয় নামক যে পুষ্প শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে সমার্থক, সেই ফুল নাড়াচাড়া। শ্রী শ্রী মা বলতেন ফুল নাড়তে চাড়তে গন্ধ বের হয়। তো শ্রীরামকৃষ্ণের জীবন সমান সমান সমন্বয়ের যে পুষ্প, সেটিকেই আমরা নাড়াচাড়া করি এইসব উপলক্ষে, এবং তার সুঘ্রাণ বেরোতে আরম্ভ করে। তো ওই বলরাম বাবুকে বলছেন যে তুমি মার রসদদার, কিন্তু বলরাম বাবুর এই কিন্তুটা সুইট, কিন্তু কোনো কন্ট্রাডিকশন নেই এমনিতে। কিন্তু বলরাম বাবুর মনে হলো যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে তার যে মিষ্টি ব্যবহার এবং ঘন ঘন ভাব সমাধি যে হচ্ছে, স্বয়ং শ্রী মহাপ্রভু এই এর রূপে আবির্ভূত হয়েছেন। এই জন্য আমরা বলছিলাম যে সমন্বয় পুষ্প, সেটিকে নিয়ে আমরা নাড়াচাড়া করছি খুব সন্তর্পণে, শ্রদ্ধার সহিত, হৃদয়ের কাছে রেখে। তো শ্রীরামকৃষ্ণ ওইরকম শ্রীরামকৃষ্ণকে মনে হলো তার যে স্বয়ং মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। আর কি হয়েছে, শ্রীরামকৃষ্ণ দর্শন করেছিলেন ভাবে। তার একবার ইচ্ছে হয়েছিল যে চৈতন্যদেবের যে সংকীর্তন, সেই সংকীর্তন দেখেন মানে ভাবে দেখেন। সে তো একটা ফেনোমেনাল ব্যাপার। শ্রী চৈতন্যের যে সংকীর্তন, তা একদিন ভাবে তার দর্শন হলো। দেখলেন যে পঞ্চবটির দিক থেকে সেই শ্রী চৈতন্যের সংকীর্তনের দল আসছে। তার মানে একটা অদ্ভুত অডিও ভিডিও এফেক্ট, যে সংকীর্তনের দল আসছে এবং সেইখান থেকে মুহুর্মুহু ওই নাম সংকীর্তন হচ্ছে। পঞ্চবটির দিক থেকে এসে ওটি ঠাকুরের ঘরের সামনে দিয়ে ওই মূল ফটকের দিকে চলে গেল। একদম ভাবে দর্শন হচ্ছে। তার মধ্যে যে চরিত্রগুলি রয়েছেন তাদেরকে শ্রীরামকৃষ্ণ দেখতে পাচ্ছেন, এবং সেখানে বলেছিলেন যে দুজনকে দেখেছিলেন উত্তরকালে যারা এসছেন, একজন বলরাম বাবু আর একজন মাস্টার মশাই, যে চৈতন্যদেবের সংকীর্তনের দলের মধ্যে এই দুজনকে দেখেছিল। এরপরে যখন বলরামবাবু এরপরে যখন গেলেন এবং কিছু সামগ্রী নিয়ে গেলেন, শ্রীরামকৃষ্ণ এরকম ভালোবেসে আনন্দের সঙ্গে বলেছিলেন, সেই সামগ্রী যখন নিয়ে গেছেন সেইগুলিকে ভাগ্নে হৃদয়রামকে বলেছেন যেগুলো রাখতে, বলে তাকে বলছেন ও হৃদু, এ সেই চৈতন্যদেবের কীর্তনের মানুষ, সেই এদের সব দেখেছিলুম, তোর মনে আছে? তো তাকে বলছেন যে এইরকম ভাবে ও হৃদু, এ সেই চৈতন্যদেবের কীর্তনের মানুষ। হৃদয়রামের সঙ্গে আগে এটা শেয়ার করেছিলেন, সেইটা বলছেন যে সেই এদের সব দেখেছিলুম, তোর মনে আছে? এই কথা তিনি বললেন হৃদয়রামকে। তো এইরকম শ্রীরামকৃষ্ণের জীবনে এদের আগমন, যে মা সব আগে আগে দেখিয়ে দিয়েছেন, এবং সেটি কি হয়েছে যে শ্রীরামকৃষ্ণ যখন ব্যক্ত করছেন তখনও ভারী চমৎকার হচ্ছে। তা এই রকম ভাবে ঘটনাটি ঘটছে।
এইবার করতে করতে প্রায় রোজই যেতেন, বলরামবাবু যেতে আরম্ভ করলেন শ্রীরামকৃষ্ণের কাছে। বলরামবাবু প্রায় রোজই যেতে আরম্ভ করলেন শ্রীরামকৃষ্ণের কাছে। তো তখন এবং ঠাকুরের যা প্রয়োজন সেগুলি তিনি দিতে আরম্ভ করলেন, ওই রসদদার এরকম করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন বলরামের শুদ্ধ অন্ন, বলরামের শুদ্ধ অন্ন ওদের পুরুষানুক্রমে ঠাকুর সেবা ও অতিথি ঠাকুরের সেবা ও অতিথি ফকিরের সেবা। বলরামের শুদ্ধ অন্ন ওদের পুরুষানুক্রমে ঠাকুর সেবা ও অতিথি ফকিরের সেবা। ওর বাপ সব ত্যাগ করে শ্রীবৃন্দাবনে বসে হরিনাম করছে, ওর অন্ন আমি খুব খেতে পারি, মুখে দিলেই যেন আপনা হতে নেমে যায়। বলছেন যে এরকমভাবে বলছেন যে বলরামের শুদ্ধ অন্ন বললেন আর তার বাবার প্রশংসা করলেন, করে বললেন যে ওদের পুরুষানুক্রমে ঠাকুর সেবা ও অতিথি ফকিরের সেবা, ওর বাপ সব ত্যাগ করে শ্রীবৃন্দাবনে বসে হরিনাম করছে, ওর অন্ন আমি খুব খেতে পারি, মুখে দিলেই যেন আপনা হতে নেমে যায়। এইসব কথা বলতেন। আর বলরামবাবুর বাড়ি পরিণত হলো মায়ের দ্বিতীয় কেল্লায়। তাহলে দক্ষিণেশ্বরে ভবতারিণী মা, তার ওইটা কেল্লা, মায়ের কেল্লা দক্ষিণেশ্বর, আর দ্বিতীয় কেল্লায় পরিণত হচ্ছে বলরামবাবুর বাড়ি। সেইখানে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের শুভাগমন হচ্ছে। 100 বারেরও বেশি শ্রীরামকৃষ্ণ বলরামবাবুর বাড়িতে এসেছেন এবং ধন্য করে দিয়েছেন বলরামবাবুকে, বলরামবাবুর গৃহকে, তার গৃহের সকল মানুষকে। তিনি বলতেন যে বলরামের পরিবার সব এক সুরে বাঁধা। বলরামবাবুর বিবাহ হয়েছিল বাবুরাম ঘোষ তার দিদির সঙ্গে, অর্থাৎ যিনি উত্তরকালের স্বামী প্রেমানন্দ, তার দিদি কৃষ্ণ ভাবিনী, তার সঙ্গে বলরামবাবুর বিবাহ হয়েছিল। এবং এই দুটি ধারা অদ্ভুত অদ্ভুত। একজন শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান হয়ে গেলেন, আর এই বলরামবাবু শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত, কিন্তু তিনিও যেন সে তার ওই সাধুদের মতনই জীবন, অন্যভাবে বলতে গেলে আদর্শ গৃহী জীবন, যে জীবনের সঙ্গে এরকম নয় যে সাধুর সাধুত্ব কোথাও যেখানে কমতি আছে সেরকম ভাবে খুঁজে পাওয়া যায় না সহজে। তো এই বলরামবাবু তার বাড়ি, সেখানে যে আমরা বলছিলাম আগে যে রথযাত্রায় শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন একাধিকবার, বহুবার, এবং সেই রথযাত্রায় যে অপূর্ব পরিবেশ হতো সেটা আমরা কিছু কিছু শুনবো। কয়েক ঘন্টা ধরে কীর্তন হতো সাধারণত, তারপর জগন্নাথ দেবের ভোগ দেওয়া হতো, ঠাকুর গ্রহণ করতেন, প্রসাদ সকলে মিলে পেতেন, এইরকম সব হতো। আর এই যে বলরামবাবুর বাড়ির যে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা কি জন্য ছিল, সেই রেজিস্ট্যান্সটা বা বাধাটা ছিল বিভিন্ন কারণে। একটা হচ্ছে যে ওদের যে বৈষ্ণব পরিবার তো, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন তার মধ্যে বিভিন্ন ভাবধারার কথা রয়েছে, বিভিন্ন ভাবধারার কথা রয়েছে, সকল ভাবেতেই যে সম্ভব সেই যে আমরা বলছিলাম সমন্বয়ের কথা, এইটা ঠিক বাড়ির দিক থেকে পছন্দের ছিল না। আমরা সেই যুগের প্রেক্ষিতে দেখলে আবারও বলছি, আবারও ভাবছি যে আমরা দেখব যে এটা অস্বাভাবিক কিছু নয়। আরেকটি হচ্ছে যে দীনতা, বলরামবাবু যেরকম দীন মানুষে পরিণত হলেন, শ্রীরামকৃষ্ণের কাছে একান্ত দীনের ভাব, বলরামবাবু যে ছবি আছে সেটি দেখলেও বোঝা যায়, তার আচার আচরণও আমরা শুনবো একটু বাদে। তো এই যে দীনের ভাব, এটাও পরিবারের দিক থেকে যায়নি। আরেকটা হচ্ছে যে স্ত্রী কন্যাকে নিয়ে যেতে আরম্ভ করলেন বলরামবাবু, এটাও বাড়ির দিক থেকে, কারণ আমরা যেভাবে দেখছি তখন তো সেভাবে নয়। তাহলে এদেরকেও একেবারে নিয়ে যাওয়া, এই ইন্টিমেসির জায়গাটা বাড়ির মানুষ বুঝতে পারেননি বলে ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়াটা তাদের ঠিক মনোপুত ছিল না প্রথম দিকে। কিন্তু পরবর্তীকালে বলরামবাবু ওই যে দাদা, জ্যাঠতুতো দাদা হরিবল্লভবাবু যার বাড়ি, তাকে, নিজের পিতাকে যখন শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে এলেন, তখন এরা তো সব একেবারে ঠাকুরের ভাবে অভিভূত হয়ে গেলেন। তাই নয়, ওই বলরামবাবুর পরিবার তারপর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে সপরিবারে এরা শ্রীরামকৃষ্ণ ভাবধারায় অন্যতম নিবেদিত প্রাণ মানুষ হিসেবে পরিচিত হচ্ছেন, পরিগণিত হচ্ছেন। তার সহধর্মিনী কৃষ্ণ ভাবিনীকে শ্রীরামকৃষ্ণ দর্শন করেছিলেন যে শ্রীমতীর অষ্টসখীর প্রধানা বলে। কৃষ্ণ ভাবিনীর বিরাট ভূমিকা এবং নেপথ্য ভূমিকা বলরামবাবুর জীবনে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা, ঠাকুরের সন্তানদের জন্য যা কিছু,
এর মধ্যে কৃষ্ণ ভাবিনী যতদিন বেঁচে ছিলেন, সশরীরে ছিলেন, ততদিন পর্যন্ত তিনি যা করেছেন, ওই আমরা এখনকার ভাষায় বলি যে সাপোর্ট দেওয়া, সে সাপোর্ট, অ্যাক্টিভ সাপোর্ট, মোস্ট অ্যাক্টিভ সাপোর্ট, এই যেভাবেই বলি না কেন সেটা কম পড়ে যায়। কিন্তু স্বাভাবিকভাবে সেকালের একজন গৃহবধূ, তাই তার প্রসঙ্গ খুবই কম আলোচিত। কিন্তু ইংলিশে যাকে বেটার হাফ বলে সেরকমভাবে এক্ষেত্রে ভাবা যেতেই পারে। বলরামবাবুর 3 সন্তান, আমরা তাদের কথা বলছিলাম যে তারা ওই শ্রীরামকৃষ্ণ ভাবধারায় পুরো জারিত। আর এই সংক্ষিপ্ত জীবন পরিক্রমা শেষ করতে করতে ভাবছি যে 1890 সালে যখন মাত্র 47-48 বছর বয়স, সেই সময় বলরামবাবু মর্তধাম ত্যাগ করেন। কিন্তু তার সত্তা আমাদের সঙ্গে এতটাই থেকে যাচ্ছে এবং কতকাল থেকে যাবে যে আমরা খুব আনন্দের সঙ্গে স্মরণ করছি ধন্য বলরামকে। আমরা ভাবছি বলরামবাবু ধন্য হয়ে গেছেন। ধন্য হয়ে গেছেন মানে ধন্য হয়ে রয়েছেন, ধন্য হয়ে রয়েছেন মানে ধন্য হয়ে থাকবেন। সেই বলরামবাবু, তার কথাই আমরা ভাবছি। এবং আমরা উল্লেখ করেছিলাম যে ধন্য বলরাম, এই কথাটি মাস্টারমশাই ব্যবহার করেছেন কথামৃততে এবং বলেছিলেন যে ধন্য বলরাম, তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। তোমারই আলয় মানে তোমারই বাড়ি আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। যে ঠাকুর ওই কলকাতায় এসে বলরামবাবুর বাড়িকে কেন্দ্র করে সবকিছু করছেন। বলরামবাবুর বাড়ি সারপ্রাইজিংলি এমন একটি বাড়ি যেখানে ঠাকুর রাত্রিবাস পর্যন্ত করেছেন। ওই যখন পরের দিকে গলায় ওই অসুবিধা হলো, তার আগে পর্যন্ত ঠাকুর কারুর বাড়িতে রাত্রিবাস করেননি, কিন্তু বলরামবাবুর বাড়িতে বহুবার করেছেন। তো সেই ধন্য বলরাম, এর কথা লিখছেন মাস্টারমশাই কথামৃততে। যেখানে আরো অন্যত্র রয়েছে, শারদানন্দজি দীর্ঘ জায়গা লিখেছেন বলরামবাবুর সম্বন্ধে। মাস্টারমশাই এর কথাতেও আবার ভাবছি, যেখান থেকে আমরা এই শব্দ দুটি চয়ন করে নিয়েছি, বিখ্যাত শব্দ দুটি ধন্য বলরাম, এই মাস্টারমশাই আবার বলরামবাবুর বাড়িতে উত্তরকালে কথামৃত পাঠ করেছেন। এইটি একটি আনন্দের সংবাদ। আর আমরা বলছিলাম যে ওই বাড়িতে 100 বারেরও বেশি তিনি ওখানে গেছেন, শুভাগমন করেছেন শ্রীরামকৃষ্ণ। এই যে বলরামবাবুর বাড়ি এবং সেই তাদেরকে নিয়ে যে ঠাকুরের যে লীলা যেভাবে আবর্তিত হচ্ছে, আবারও ভাবছি যে একজন পরম বৈষ্ণব বাড়ির ছেলে, তো ঠাকুর সত্যি যত রকম ভাবের মানুষকে তার কাছে আসতে দিয়েছেন এবং গ্রহণ করেছেন, সেই ভাবলে অবাক হতে হয়। আমরা এই অনুষ্ঠানে আগে শুনে এসেছি এমন একজনের কথা, যার কথা সুবিদিত, যিনি প্রথম জীবনে কম বয়সী ছেলে, তিনি কি করতেন, প্ল্যানচেট করতেন, ওই ভূত নামানো টামানো এইসব করতেন এবং মিডিয়াম হতেন নিজে। আবার তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওখানে গিয়ে তার দলবল তারা গিয়ে বলেছে যে আপনি মিডিয়াম হবেন নাকি, এই রকমও সব গেছে। আর সেই ছেলে যিনি এরকম করতেন, তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের একেবারে ত্যাগী অন্তরঙ্গ পার্ষদ, এই নিরঞ্জনানন্দজি। তো এই রকম যে হয়েছে সেরকম যেমন পাচ্ছি, আবার ইনি পরম বৈষ্ণব মানুষ, তাকে পাচ্ছি, যিনি আধা বিশ্বাসী আধা অবিশ্বাসী, অজ্ঞেয়বাদী আজকালকার ভাষায় যেরকম বলা হয়, সেই রকম নরেন্দ্রনাথ তখন অন্তত বাইরের দিক থেকে, যিনি গিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করছেন যে মশাই আপনি কি ঈশ্বর দর্শন করেছেন। যিনি কিনা বাড়িতে বাবু যাতায়াত করেন, সেই বাবুর সঙ্গে সঙ্গে গেছেন, গিয়ে তো পরে শ্রীরামকৃষ্ণের কাছে একবারে বাঁধা পড়ে গেছেন আর বলছেন যে হামনে ওইখানে যাব, সেই লাটু মহারাজ। তো এইরকম কত রকম ভাবধারার মানুষকে যে শ্রীরামকৃষ্ণ টানছেন, যার শাক্ত ভাব, যার বৈষ্ণব ভাব, বিজ্ঞান মহারাজের মতো মানুষ, রামচন্দ্রের ভাব যার মধ্যে খুব প্রবল, তো লাটু মহারাজেরও রামচন্দ্রের ভাব ছিল। এরকম বিভিন্ন ভাবের যারা, তাদেরকে শ্রীরামকৃষ্ণ আকর্ষণ করেছেন, সেটি ভাবলে খুব অবাক হতে হয়। আর বলরাম বাবুকে এই যে ধন্য বলেছেন মাস্টারমশাই, আমাদেরও ধন্য বলতে ইচ্ছে করে আরেকটি অন্য কারণে। সেটি হচ্ছে যে তখনকার দিনে যারা শ্রীরামকৃষ্ণকে চিনেছেন, তারা বা শ্রীরামকৃষ্ণকে যারা ভক্তি করেছেন, তার পায়ে মাথা রেখেছেন, তারা আমাদের কাছে একটু অন্যরকম ভাবেও বিশেষভাবে উপস্থিত হন। এই জন্যে যে আমরা যে শ্রীরামকৃষ্ণকে দেখছি, তিনি তো জগৎ বিখ্যাত। আমাদের থেকে বেশি বিদ্যা বুদ্ধি প্রতিপত্তির কত মানুষজন তাকে মেনেছেন।
সেখানে তো আমরা যদি তার সম্পর্কে না ভাবি সেটা আমাদেরই ব্যর্থতা। কিন্তু এরা যে সময় দেখেছেন সেই সময়তে শ্রীরামকৃষ্ণ শুধুই দক্ষিণেশ্বরে থাকেন এমনি দেখতে গেলে যে একজন ধর্মপ্রাণ মানুষ, মায়ের পুজো করেন, সুন্দর গান করেন, ধর্মের কথাও সুন্দরভাবে বলতে পারেন। তো এরকম তো কত আছেন, কত রয়েছেন। কিন্তু এরা যেভাবে দেখেছেন, আবার কি অনেক সময় থাকে ধর্মপ্রাণ মানুষ আর একটু ওই শরীর খারাপ হলে টলে তাগা তাবি যেসব, সেটাও শ্রীরামকৃষ্ণের কিচ্ছু নেই। তিনি এই জগৎ জীবন সম্পর্কে বলেন যে সদসৎ বিচার করতে, বিচারের দ্বারা মন থেকে আসক্তি ত্যাগ করতে। তিনি তো পিওর রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটির কথা বলেন। তা সেই যে শ্রীরামকৃষ্ণ, তিনি এমনিতে খুব একটা গর্জাস নয়, গ্ল্যামারাস নয়, জামা কাপড়ের কোনো ঠিকই নাই, কাপড় চোপড় এলো থেলো কোনো ঠিক মাথামুন্ডু নাই। তো ওই যে একেবারে সাধারণভাবে যিনি রয়েছেন, তাকে অসাধারণ শ্রদ্ধার সঙ্গে হৃদয় বেদিতে যারা স্থান দেন, তারা আমাদের চোখেও ধন্য। তাদেরই অন্যতম বলরাম বাবু। ওই যে আমরা বলছিলাম যে দ্বিতীয় দর্শনের দিনই ঠাকুর তাকে বললেন যে ওগো মা বলেছেন তুমি যে আপনার জন, এটা হচ্ছে আরেকটা দিক। তাহলে বলরাম বাবু চিনছেন আর ঠাকুর বলছেন তুমি আপনার জন রসদদার। তাহলে আগেও ভেবেছি, আবারও ভাবছি যে ঠাকুর যদি এটা বলেন, অন্য কোনো লোক যদি বলতো তাহলে মনের মধ্যে ওই রকম রিয়াকশন হতো কি? কিন্তু এখানে বলরাম বাবু, তিনি তো একজন ম্যাচিওর্ড মানুষ, যখন ঠাকুরের কাছে গেছেন মোটামুটি তার সেই জ্ঞান বুদ্ধি সব রয়েছে, সেখানে ঠাকুর যেই বলছেন তখন তার খুব আনন্দ হচ্ছে। তার মানে ভেতরে যে সত্য প্রকাশের এবং অনুভবের অপেক্ষায় রয়েছে, সেইটি যেন তখন সঙ্গে সঙ্গে সঞ্জীবিত হয়ে উঠছে যখন ঠাকুর ওই কথাগুলি বলছেন। তাহলে এই যে ভেতরে ভাবটা রয়েছে, উন্মুখ হয়ে রয়েছে বাইরের জগতে আসবে বলে, সেই ভাবটি যখন শ্রীরামকৃষ্ণের শ্রীহস্তের স্পর্শ পাচ্ছে তখন যেন প্রাণিত হয়ে উঠছে। যখন ঠাকুর বলছেন ওগো মা বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদার। তো এই যে ভেতরের ভাব আর শ্রীরামকৃষ্ণের করস্পর্শ, সেই জন্যে তিনি ধন্য। রসদদারের কথা যে বললেন, তাই কি দিতেন? ইনি সত্যি সত্যি বেঁচে থাকতে শ্রীরামকৃষ্ণের খাবার দাবারের জন্য, শ্রীরামকৃষ্ণের খাবার দাবার মানে তার তো সামান্যই ছিল, কিন্তু যেটুকুনি ছিল সেইটুকুনি, সেই সঙ্গে তার কাছে যারা আসছেন, সেই ভক্তরা সবসময় তো আসতেন যেতেন, সেই তাদের জন্যে সব রকম বলরামবাবু প্রায় নিজে সব পাঠাতেন। কিন্তু ওই ঠাকুর বলেছেন বলে বলরামবাবু তো বুঝতেই পাচ্ছেন, এমনি তার ওই ভেতরে ওই বোধটা ছিল, আর যাতায়াত করতে করতে বুঝতে পাচ্ছেন যে ইনি নেওয়ার লোক নন, এনাকে দিতে পারলে লোকে বর্তে যায়। সেই শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো বলরামবাবু চাল, মিছরি, সুজি, সাবু, বার্লি, ভার্মিসেলি, ট্যাপিওকা, শারদানন্দজি লিস্ট করেছেন যে ইত্যাদি, এগুলি সমস্ত শ্রীরামকৃষ্ণের কাছে পাঠাতেন। কাশীপুরে যখন শ্রীরামকৃষ্ণের অন্তলীলা, সেইখানে খরচ ছিল, যে বাগানের যে ভাড়া সেইটির খরচ ছিল, আর খাওয়া দাওয়ার খরচ। তো সেই খাওয়া দাওয়ার খরচ শ্রীরামকৃষ্ণ ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেইটি নিজের বিশেষ সৌভাগ্য বুঝে বলরামবাবু খাওয়া দাওয়ার খরচা দিতেন, আর বাগানের খরচা দিতেন সুরেন্দ্রবাবু। তাকে নিয়ে হয়তো অন্যদিন আরেকটি অনুষ্ঠানে আমরা মিলিত হব। তা বলরামবাবু ওই যে রসদদার, সেটি জারি ছিল। এই রসদদার এর যে ধারণা, এটা আমরা একটু পরে দেখব অনুষ্ঠানে, যে এটা আরো সম্প্রসারিত অর্থেও প্রযোজ্য। তা এইবারে শ্রীরামকৃষ্ণ যখন দেখছেন যে বলরামবাবুর এই স্বভাবের পরিণতি হচ্ছে, একে তো তিনি বললেন যে ওই যেটি আমরা আগে উল্লেখ করেছি, আবার একবার ভেবে নিই, বলরামবাবুকে দেখে তার মানে বলরামবাবুকে তার এত আনন্দ হচ্ছে তাকে দেখে, এবং বলরামবাবুর সম্পর্কে শ্রীরামকৃষ্ণ যা বলছেন এবং তার বাড়িতে গেছেন, অন্ন গ্রহণ করেছেন, সেই সম্পর্কে এই বিখ্যাত উক্তি একবার স্মরণ করি পুনরায়, যে বলরামের শুদ্ধ অন্ন, ওদের পুরুষানুক্রমে ঠাকুর সেবা ও অতিথি ফকিরের সেবা, ওর বাপ সব ত্যাগ করে শ্রীবৃন্দাবনে বসে হরিনাম করছে, ওর অন্ন আমি খুব খেতে পারি, মুখে দিলেই যেন আপনা হতে নেমে যায়। এইটি শ্রীরামকৃষ্ণ বললেন। আর তিনি দেখছেন যে বলরামবাবুর স্বভাব দেখছেন এবং বললেন যে আহা, বলরামের কি স্বভাব, আমার জন্য ও দেশে যায় না। এবার ও দেশে মানে উড়িষ্যায় কোঠারে যে জমিদারি ছিল,
বাড়ির লোকের কথা আমরা বলছিলাম, তাদের রেজিস্ট্যান্স ছিল, তো প্রতিরোধ ছিল, তো তারা চাইছিলেন উনি কোঠারে গিয়ে থাকুন, জমিদার বাড়ি, জমিদারি রয়েছে। কিন্তু বলরাম বাবু গেলেন না, এইখানে দাদার বাড়িতেই রইলেন, ওই 57 নম্বর বাড়িতে। তো এই যে জমিদারিতে, সেইখানে তো সমস্ত রকম আরো কমফর্টে তিনি থাকতে পারতেন, কিন্তু সেখানে থাকবেন না। আর বলরাম বাবু তো ওই যে সব সেবা নিয়ে থাকতেন। এইখানে জগন্নাথ দেবের সেবা শুরু হলো কলকাতার বাড়িতে, কিন্তু এমনিতে পুরীতে তো পুরো কোঠারে সমস্ত সেট আপ রয়েছে, সেখানে গেলে হি শুড ফিল অ্যাট হোম, এটা পরিবারের মানুষজনের ধারণা ছিল, কিন্তু গেলেন না। কেন গেলেন না? ঠাকুর সেটি বলছেন, আহা বলরামের কি স্বভাব, আমার জন্য ও দেশে যায় না। যিনি কিনা আমি আমার সচরাচর বলতেন না, তিনি কতটা ভালোবাসার সঙ্গে এটি উচ্চারণ করছেন আমরা কি করে ব্যাখ্যা করব? কেউই ব্যাখ্যা করবেন না হয়তো, কিন্তু অনুভবের বিষয়, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলছেন আমার জন্য ও দেশে যায় না, আর বললেন আহা বলরামের কি স্বভাব। তাহলে বলরাম বাবু ওই রসদ যোগাচ্ছেন। এই যে রসদ, রসদ মানে কি? রসদ মানে হচ্ছে যে যেটা দিয়ে কিনা কারুর হয়তো খাওয়া দাওয়া চলছে, বলা হয় সৈন্যবাহিনীর 1 মাসের রসদ আছে। তো এখানে যে রসদটা দিচ্ছেন, আমরা এর আগে কত খাওয়া দাওয়ার নাম করলাম, খাদ্য দ্রব্য, এগুলো আমরা আবারও ভাবছি যে এটা শ্রীরামকৃষ্ণের জন্য, যে শুধু তা নয়, ভক্তদের জন্য থাকছে। এবং শ্রীরামকৃষ্ণের বেঁচে থাকা ওই ভক্তদের জন্যেই তো। ওই যে তিনি বলছেন যে নিতাই ঘরে ঘরে গিয়ে হরিনাম দিতেন, আমিও যেন সেরকম পারি, এই যে তার ইচ্ছে, সেইখানে বলরাম বাবু এটি করছেন। আর বলরাম বাবুকে শ্রীরামকৃষ্ণ যা দিয়েছেন, তার জীবনকে, তার পরিবারকে যেভাবে ধন্য করে দিয়েছেন, তাতে করে দেখা যাবে যে আমরা যে একটু আগে তালিকার মতো করে শুনছিলাম যে চাল, মিছরি, সুজি, সাবু, এগুলো আর কিছু হিসেবে আসবে না, হিসাবে আসবে না ঠাকুর বলরাম বাবুকে যা দিয়েছেন। রথের সময় প্রত্যেকবার বলরাম বাবু ঠাকুরকে নিয়ে আসতেন, দোতলায় অনাড়ম্বরভাবে সেই রথযাত্রা হতো। কিন্তু সেই রথযাত্রা অনাড়ম্বরভাবে হচ্ছে, কিন্তু সেটি এখন মানুষ স্মরণ করে ধন্য হয়ে যান। যে ওই রথযাত্রার প্রসঙ্গ স্মরণ করে ধন্য হয়ে যাচ্ছেন। কিরকম যে সেই রথযাত্রা হতো, এখন রথের দিন, উল্টো রথের দিন, এরমভাবে তো বলা হয়। সেই সময় ঠাকুরের এইটা ভেবে ভেবে মানুষের অন্য রকমের আনন্দ। আসলে ওই যে অনাড়ম্বরভাবে একটা উৎসব করেছেন, অনাড়ম্বরভাবে জীবনযাপন করেছেন, তাকেই লোকে মনে রাখে। বলে না যে আপনারে যে বড় বলে সে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, এইরকম যে কথা আছে। এরা নিজেদেরকে বড় বলেননি, নিজেদের প্রচার চাননি, এবং সেই জন্যই লোকে তাকে বড় বলেছে, যে এই তো বড় মানুষের লক্ষণ, যে নিজেকে সবচেয়ে পেছনে রাখে। বলরাম বাবু ভাবি, মাস্টারমশাই ভাবি, এরা কোনোদিন নিজেদের প্রচার চাননি, এবং সেই জন্যই আজকে আমরা তাদের প্রসঙ্গ স্মরণ করতে পারলে ধন্য হয়ে যাই। এটি ঘুরে ফিরে হয়েছে, যেখানে কিনা দেখা যাচ্ছে যে এদের জীবন দিয়ে এরা শ্রীরামকৃষ্ণকে বহন করেছেন। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ মাস্টারমশাই অর্থাৎ শ্রীম সম্পর্কে বলছেন বিখ্যাত উক্তি সেটি, যে খোঁজ নিয়ে জানলুম মঠের 14 আনা লোক সাধু হয়েছে কথামৃত পড়ে আর মাস্টারমশাইয়ের সঙ্গ করে। তা ওই যে মাস্টারমশাইয়ের সঙ্গ করছে, তার মানে তিনি শুধু কথামৃত প্রচার করছেন না লাইক আ পাবলিশার or just like an ordinary author, কিন্তু তার জীবন দিয়ে ওই প্রচার হচ্ছে। যেখানে বিজ্ঞানানন্দজির উক্তি আমাদের স্মরণে আসছে যে কথামৃত পড়ে ও তাঁর সঙ্গ করে। সেই জন্যে এই যে জীবনগুলি, সেগুলি নীরবে ঠাকুরকে প্রচার করছে বলে সরবে আজকে আমরা তাঁদের জীবন নিজেদের মধ্যে, শ্রীমদ্ ভগবত গীতায় আছে বোধয় অন্তঃ পরস্পরম, এই যে বোধয় অন্তঃ পরস্পরম, আমরা নিজেদের মধ্যে তাদের জীবনকে ধন্য স্মরণ করে ধন্য হয়ে যাচ্ছি। তো সেই বলরাম বাবু রথযাত্রা করছেন, অনাড়ম্বরভাবে তার বাড়িতে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ আসছেন প্রত্যেক বছর, তার মধ্যে 1885-তে 7 দিন তিনি রইলেন ওই রথযাত্রা উপলক্ষে বলরাম বাবুর বাড়িতে। এইবারে এইসব কারণে ধন্য বলরাম। এইবারে আমরা ভাবছি যে বলরাম বাবুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিরকম ভাব।
মানে শ্রীরামকৃষ্ণের কাছে তিনি নিজেকে কিভাবে দেখছেন, ওই যে আমরা বলছিলাম আত্মবিলোপ করছেন, এই যে সম্পূর্ণ আত্মবিলোপ যেটি মাস্টারমশাইয়ের মধ্যে দেখছি, যেটি বলরাম বাবুর মধ্যে দেখছি, অবশ্যই সেই আলোচনায় আমরা যাব। বলরাম বাবু কখনো চাননি, কিন্তু আমরা চাইবো, আমরা সেটিকে ভেবে ধন্য হব। নাহলে আমরা শিখবো কি করে যে ভক্ত কিরকম ভাবে হতে হয়। এই রকম আত্মবিলোপী মানুষকে দেখলে, তাদের কথা স্মরণ করলে আমাদের উদ্দীপনা হয়, আমাদের শিক্ষা হয়, আমরা আমাদের জীবনের সীমাবদ্ধতাগুলোকে বুঝতে পারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে 5ই অগস্ট 1882, যেদিন শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন বিকেল 4টের দিকে এবং রাত্রি 9টা পর্যন্ত ছিলেন, তার মানে প্রায় 5 ঘন্টা সেই আলোচনা স্থায়ী হয়েছিল। সেখানে শ্রীরামকৃষ্ণ কত অসাধারণ কথা বলেছেন, ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রায় চুপ হয়ে, প্রায় পুরোটাই চুপ হয়ে শুনেছেন, মহা আনন্দ পেয়েছেন। তারপর যখন ঠাকুর চলে আসছেন, সেই সময়কার সঙ্গে আজকের আলোচনার খুব যোগ আছে। আমরা সেটি কথামৃতকে অনুসরণ করে শুনব। কথামৃততে মাস্টারমশাই লিখছেন, ওই যে ঠাকুর যখন নেমে আসছেন বিদায় গ্রহণ করবার আগে, ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন, একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যানভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণ আলোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আলো দেখি আনছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং অন্যরা আকাশ অন্ধকার, তো তার মধ্যে ওই ক্ষীণ আলোক দেখে দেখে ফটকের দিকে আসছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরাট বাড়ি। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। কি অদ্ভুত দৃশ্য! যে গালে অল্প দাড়ি রয়েছে, ফর্সা ফর্সা, ওই অল্প আলোয় দেখতে পাওয়া যাচ্ছে তো, 36-37 বছর মতো বয়স। শিখরা মাথায় যেরকম পাগড়ি পরেন সেরকম পাগড়ি পরা, রোগা মানুষ, আমরা এমনিতেও বর্ণনায় জানি। পরনে কাপড়, মোজা, জামা, চাদর নেই। সেই তিনি ওই যে মাথায় যে পাগড়ি, সেই সব শুদ্ধ ওই রাস্তার ওপরেই তো ওটা, সেই সব শুদ্ধ ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। উষ্ণীষ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। ঠাকুর যখন বেরোচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি থেকে, ওই ফটকের কাছে যাই পৌঁছিলেন তখন এইরকম হলো। উনি ওই গেটের ওখানটাতে দাঁড়িয়েছিলেন এবং মাটিতে ওই রকম ভাবে প্রণাম করলেন সাষ্টাঙ্গ। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, মাস্টারমশাই লিখছেন, বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভিতরে কেন যাও নাই? বলরাম, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। তারপর ঠাকুর আস্তে আস্তে ওকে আশীর্বাদ করে অন্যদের কাছ থেকে বিদায় গ্রহণ করে গাড়িতে উঠলেন। এইটি বলরাম বাবুর ভাব। জমিদার বাড়ির ছেলে, তিনি যদি নিজের পরিচয় দিয়ে বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে যেতেন, কে আটকাতো? কিন্তু দেখা যাচ্ছে যে তিনি বাইরেটাতে দাঁড়িয়ে আছেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন কি জানি। আর তখন তো আর ওই মোবাইলে বার্তা বিনিময় নয়। তার মানে তিনি জেনেছেন যে ঠাকুর এসেছেন শুদ্ধ দর্শন করবার জন্য। অ্যান্ড হি ওয়াজ ওয়েটিং আপ টু 9 o'clock। তার মানে বোঝাই যাচ্ছে যে ঠাকুর ওখানে দাঁড়িয়ে কি ওর সঙ্গে আধ ঘন্টা কথা বলবেন নাকি? কয়েক সেকেন্ড হয়তো হবে, কিন্তু ওই দর্শন করবার জন্য বলরামবাবু দাঁড়িয়ে আছেন। আর কি শুভ্র পাগড়ি,
কালার্ড একটা হলে একরকম, সাদা পাগড়ি মাথায় পরা সেই নিয়ে রাজপথের ওপরে, এ অদ্ভুত ব্যাপার। এমনিতে লোকে বলে রাজপথ, বড় রাস্তা ইত্যাদি। আমাদের মনে হয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির ওইখানে ওই ফটকের কাছে, তো তাহলে ওটা রাজপথ না বাড়ির মধ্যে না কি? আর যদি বাইরেটা একটা সরু গলিও হয়ে থাকে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেখান দিয়ে আসছেন যাচ্ছেন ওইটি রাজপথ। সেই রাজপথে সাষ্টাঙ্গ হচ্ছেন বলরাম বাবু শ্রীরামকৃষ্ণকে প্রণাম করবার জন্যে। শ্রীরামকৃষ্ণের দ্বারা নির্মিত রাজপথে অবলুণ্ঠিত হচ্ছেন বলরাম বাবু, তাই তিনি ধন্য। আবার আরেকটা দিনের চিত্র পাচ্ছি বলরাম বাবুর, সেটি কিরকম ছোট্ট। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলিকাতায় যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। তাহলে এটা অন্য দিনের ঘটনা। এবং বলছেন বলরামবাবু ঠাকুরকে নিমন্ত্রণ করে এনেছেন এবং তিনি বলেছিলেন যে বলরামের বাড়িতে যাব, তুমিও আসিও। এটি কথামৃত যারা পড়েছেন তাদের হয়তো সকলেরই মনে পড়বে। তো সেখানে মাস্টারমশাই তখন সবে আলাপ হচ্ছে, এদেরকে চেনেন না কে বলরামবাবু ইত্যাদি প্রায় কিছুই জানেন না। সেখানে ছোট্ট দুটি পংক্তি আছে, ভারী মিষ্টি। সেখানে মাস্টারমশাই বলছেন যে বাকি যে বর্ণনা দিয়েছেন তারপরে, এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। তার মানে বলরামবাবুর বাড়িতে বারান্দায় বসে প্রসাদ পাচ্ছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন, দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন, দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। তো ওই বাড়িতে তো তিনি সবকিছু, তার কথাতেই হচ্ছে, কিন্তু দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন, মানে একেবারে হাত জোর করে এমন ভঙ্গি, দাসের ন্যায়। এমনিতে যদি হতো যে অতি বিনীতভাবে দাঁড়াইয়া আছেন, তাহলে বোঝা যায় যে একটা মানুষের দাঁড়ানোর ভঙ্গি দেখলে বোঝা যায় যে বিনীতভাবে দাঁড়াইয়া আছেন। যদি অফিসের একজন বস আর তার 3 ধাপ নিচের একজন সাবঅর্ডিনেট থাকেন, তাহলে সেই ভিডিও যদি থাকে তাহলে কি দেখা যাবে? বা সিসিটিভিতে যদি কেউ কোনো কারণে দেখেন, তাহলে সাবঅর্ডিনেটকে বলে দিতে হবে না যে এই লোকটা তো বস আর এই ওর আন্ডারে কাজ করে, বোঝাই যাচ্ছে। কিন্তু সেটা হচ্ছে উইথ ডিউ হিউমিলিটি, বিনয়ের সঙ্গে একটু ভয় টয় পেয়ে একটু দাঁড়িয়ে আছেন। আর এখানে ভৃত্যের মতো তা বললেন যে দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। তার মানে আই এম অ্যাট ইউর সার্ভিস, আই এম ইউর সার্ভেন্ট, এইভাবে বলরাম বাবু দাঁড়িয়ে আছেন। তাহলে ওই যে 5ই অগস্ট 1882-তে তিনি ওরকম ধুলো মাখা পথের ওপর বা রাজপথের ওপরে ওই সাদা পাগড়ি টাগড়ি নিয়ে একেবারে অবলুণ্ঠিত হলেন, শুধু তাই নয়, একেবারে লিটারালি যে ওরকম হয়েছেন সবসময় তা নয়, যখন দাঁড়িয়ে থেকেছেন স্ট্রেট তখনও আসলে তিনি অবলুণ্ঠিত। মাস্টারমশাই বলছেন দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। এই বিনয়, এই সমর্পণ, এই শরণাগতি ভেতরের অধ্যাত্ম জীবনকে কোন পর্যায়ে উন্নীত করে সেটি আমাদের অনুমানের এবং অনুসরণের বিষয়। এই হচ্ছেন বলরাম বাবু। আমরা বলছিলাম যে তিনি ঠাকুরের রসদদার। এই যে রসদদার, যে তিনি ঠাকুরের সঙ্গে সঙ্গে থেকেছেন, তাহলে আমরা এই পর্বে তার জীবনকে তো আলাদাভাবে সন্তারিখ দিয়ে অনুসরণ করছি না, সেটি আগে করেছি। আর এখন ভাবছি তার ওই যে তিনি ধন্য কোনখান দিয়ে সেটি আমরা ভাবছি। আর এই যে সেইখানেই আসছে রসদদারের প্রসঙ্গ, যে তিনি রসদদার। ঠাকুর বলছেন মা দেখিয়ে দিয়েছেন। তো এই যে তিনি সব সাপ্লাই দিচ্ছেন, কাকে দিচ্ছেন? শ্রীরামকৃষ্ণকে নিশ্চয়ই, আর কাকে? শ্রী শ্রী মাকে। আর কাকে? স্বামীজি এবং ঠাকুরের সন্তানদের। আর কাকে? রামকৃষ্ণ ভাবধারাকে। রামকৃষ্ণ ভাবধারাকে বলরামবাবু রসদ জুগিয়েছেন, এটি আমাদের ভাবতে ইচ্ছে করে, কারণ তিনি যত রকম ভাবে পারেন তত রকম ভাবে পাশে দাঁড়িয়েছেন। এবং এই যত রকমের এক রকমের কথা আছে স্বামীজির লেখা চিঠিতে রাখাল মহারাজকে। সেখানে তিনি বলছেন, রাখাল, ঠাকুরের দেহত্যাগের পর মনে আছে সকলে আমাদের ত্যাগ করে দিলে হাবাতে মনে করে, তাহলে ইউজলেস ছেলে, কিছু ফিউচার নেই। কেবল বলরাম, সুরেশ মাস্টার ও চুনিবাবু এরা সকলে বিপদে আমাদের বন্ধু, অতএব এদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। এই যে বলছেন যে ঠাকুরের দেহত্যাগের পর সকলে ভাবলো যে এরা কি করছে, এরা জামা কাপড়ের ঠিক নেই, কাপড় চোপড়ের ঠিক নেই, কোথায় কি পরবে, কি খাবে,
ভবিষ্যতের জীবন পেশা কিচ্ছু ঠিক নেই, কোথায় গিয়ে বড়নগরে একটা ভূতের বাড়িতে উঠছে ইত্যাদি। সেই সময়তে স্বামীজির কথা অনুযায়ী তিনি লিখছেন যে কেবল বলরাম, সুরেশ, চুনিবাবু ও মাস্টার, সুরেশ মানে সুরেন্দ্রনাথ মিত্র, ঠাকুর সুরেশ বলে অনেক সময় ডাকতেন, চুনিবাবু ও মাস্টার এদের কথা বলছেন এরা সকলে বিপদে আমাদের বন্ধু। বিপদ কেন? ওই যে শ্রীরামকৃষ্ণের অদর্শন, আর তারপরে অনেকেই বলছেন যে যাও 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 তোমরা সব ভালো ছেলে, এবার বাড়ি ফিরে যাও। এই তাহলে শ্রীরামকৃষ্ণকে যে নিয়ে ভেতরে থাকবেন, তার দর্শন যে ভেতরে অব্যাহত রাখতে চাইছেন, সেইটা বুঝি বা ছিন্ন হয়ে যাচ্ছে, এটা বিপদ। যে স্বামী বিবেকানন্দ আরাত্রিক স্তবে লিখেছেন যে সম্পদ তব শ্রীপদ ভবঘোষ পদ বাড়ি যথায়, তো সেই শ্রীপদ যখন সেটিকে হৃদয়ে ধারণ করা যাচ্ছে না, তখন মহা বিপদ। এটি স্বামীজি বলছেন তো, যে সেই সকলে আমাদের ত্যাগ করে, এরা সকলে বিপদে আমাদের বন্ধু। ওই যে ত্যাগ করে দিচ্ছে যখন সকলে, সেই সময় বলছেন এরা সকলে বিপদে আমাদের বন্ধু। তার মানে বাঘসিংহ বেরোয়নি, কেউ গুলি করে দিতে আসেনি, কিন্তু তার থেকে অনেক কোটি গুণ বেশি বিপদ, বিপর্যয়, আশঙ্কা। কিরকম না, ওই সাধারণ জীবন যাপন করতে বলছে। তাহলে ঠাকুরকে হৃদয়ে নিয়ে 24 ঘন্টা 7 দিন যে বাঁচবো, সেটা কোথায় হচ্ছে? এই বিপদের সময় বলছেন কেবল বলরাম, সুরেশ, মাস্টার ও চুনিবাবু এরা বন্ধু। বন্ধু মানে কিরকম ভাবে? 2 রকম ভাবে। বলরাম বাবুর কথায় যদি আসি এবার প্রত্যক্ষভাবে, যে এক হচ্ছে যে যা টাকা কড়ি লাগে সেখানে তো তিনি দাঁড়িয়েছেনই। আরো একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে যে যখন ওই ইয়েতে, যখন বরানগরে এরা রয়েছেন, তখন ওই যে ভূতের বাড়ি, সেখানে পাড়া প্রতিবেশী যারা ওখানে রয়েছেন, তারা কি ভাবছেন ঠাকুরের এই সন্তানদের দেখে? তারা ভাবছেন যে এরা কি জন্য এসেছে, কতগুলো ইয়াং ছেলে, এদের কি উদ্দেশ্য কে জানে। সেই রকম যখন ভাবছে, তাদের সম্পর্কে নানান রকমের কানাকানি, নানান রকমের সন্দেহ, সেই সময় এক্সিস্টেন্সটা অন্য একটা কারণে অ্যাট স্টেক। সেটা কি? সেটা হচ্ছে যে ওরা ভাবছেন যে পাড়া প্রতিবেশীর যদি ওই প্রতিরোধটা থাকে, যে এই কতগুলো ইয়াং ছেলে, কম বয়সী উঠতি বয়সের ছেলে, এরা কি জন্য সব একত্র হয়েছে, তখন তো মুশকিল হবে। সেইখানে বলরাম বাবু, একজন কলকাতার প্রতিষ্ঠিত মানুষ, মাস্টার মশাই, এবং ওই যে বললেন সুরেনবাবু, চুনিবাবু, এই ধরনের মানুষ যাদের একটা সোশ্যাল স্টেটাস আছে, তারা যখন যাতায়াত করছেন, তখন পাড়ার লোকজন যারা কিনা ওই ধরনের নোট দিচ্ছেন যে এরা কি কি বৃত্তান্ত বোঝা যাচ্ছে না, পাড়ার লোকজনকেও তো দোষ দেওয়া যায় না, তারা কিন্তু দে আর বিং সাইলেন্সড। সেই জন্যই আমরা ভাবছিলাম যে এই যে শ্রীরামকৃষ্ণের যে ভাবধারা বা ভাব আন্দোলন আমরা যেটা বলি, সেইখানে কিন্তু অন্যভাবেও ইনি রসদ জুগিয়ে যাচ্ছেন। কামিং ব্যাক টু বরানগর মঠ, বলরামবাবু রসদদার তো, কিন্তু সবসময় তো এরা থই পেতেন না যে দারিদ্রটা বা ত্যাগটা কোন লেভেলের। ওই যে ঠাকুরের সন্তানেরা কারো কাছে তো কিছু বলতে চাইতেন না, তো তাদের ভেতরে ওই রকমই ভাব তখন, তো ওই ঠাকুরকে অবলম্বন করে পড়ে আছি এরকম ভাব। ঠাকুরই সব ব্যবস্থা করে দিচ্ছেন তাদের, কিন্তু তারা মুখ ফুটে কিছু বলবেন না। তো সে কত রকম, মহেন্দ্রনাথ দত্ত মহাশয় স্বামীজির ভাই, তার লেখায় আছে যে সে তেলাকুচো পাতা সেদ্ধ করে খাচ্ছেন, এক এক সময় গলা জ্বলে যাচ্ছে, লঙ্কা ঠেসে দিচ্ছেন মুখের ভেতরে যাতে ওরকম জ্বলে যাওয়াটা ফিল করতে না পারেন। সে সাংঘাতিক কাণ্ড। এক এক দিন এক এক রকম খাচ্ছেন, সেগুলো মানে অখাদ্যর থেকে একটু ভালো। বলরাম বাবু একদিন গিয়ে দেখেন যে সেই ছেলেরা ভাত খাচ্ছে হিঞ্চে শাক দিয়ে, আর কিছু নেই। এটা দেখে এত কষ্ট হয়েছিল যে তিনি কি করলেন, বাড়ি এসে ঠিক করলেন যে ওই শাক আর ভাত খাবেন। তার স্ত্রী ভেবে চিনতে অস্থির, তিনি বললেন না, আমি ওরকম দেখে এসেছি আর আমি কিছু খাবো না। তো বোঝাই যায় যে তিনি তারপর যা কিছু অ্যাডিকুয়েট ব্যবস্থা করেছেন, কিন্তু এই ছেলেরা এতদিন জানতাম না এরকম খেয়েছে, সুতরাং আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু ডিপ্রাইভ মাইসেলফ অ্যাডিকুয়েটলি। এইরকম বলরাম বাবুর ভাব। ওই জন্য আমরা বলছিলাম যে এরা গৃহী, কিন্তু সাধুর থেকে কোনটা দিয়ে পৃথক করব, এই ভাবনা না আসাই বোধহয় সঙ্গত। বলরাম বাবু এইরকম ভাবে করছেন। আর এইখানে একটু মজার কথা, বরানগর মঠে থাকতে থাকতে আমরা একটু মজার কথা স্মরণ করব, যেহেতু বরানগর মঠেতেই আমরা রয়েছি। এবং আমরা বলছিলাম যে আজকের অনুষ্ঠানের যে শিরোনাম, সেটি আরেক জায়গায় আছে, সেই আমরা বলেছিলাম যে সেই প্রসঙ্গের মধ্যে আমরা আসব। বরানগর মঠের ওই যে ত্যাগ তিতিক্ষা,
এবং বলরাম বাবুর যে মনোভাব সেই রকম, সেইটির প্রসঙ্গ ভাবতে ভাবতে আমরা কি করব, আমরা ওই বরানগর মঠের আরেকটি দিনের কথায় যাব, যেটা আরো পরের দিকে 1887। তাহলে ওই সব 1886 গোড়ার দিকে হচ্ছে যে ওই সাংঘাতিক সংগ্রাম। 1887-তে তখনও সংগ্রাম আছে, একটু এদিক ওদিক হয়তো হয়েছে সামান্য 19-20। 22শে ফেব্রুয়ারি 1887 সেটি হচ্ছে শিবরাত্রির পরের দিন। তাহলে আগের রাত্রে শিবরাত্রি হয়েছে, মাস্টারমশাই রয়েছেন এবং অপূর্ব ভাবগম্ভীর পরিবেশ। তার পরের দিনের বর্ণনা আছে। এবার একটু মজা আছে এই অনুষ্ঠানের মধ্যে। প্রথমবার হয়তো আমরা মজায় আসবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যিনি পরম রসিক, তার প্রসঙ্গ হবে অথচ মজা হবে না, এ তো হয় না। এটি হবে এবং তাঁরই ছেলেদের মাধ্যমে হবে এবং তার ওইসব দিক দিয়েও তার সবচেয়ে বড় ফলোয়ার তার ডান হাত নরেন্দ্রনাথ, ওইসব দিক দিয়েও যিনি ডান হাত তার হাত দিয়েই হবে। কিরকম? মাস্টারমশাই লিখছেন কথামৃততে যে সকাল হইল, ওই শিবরাত্রির পরের দিন সকাল হইল, স্নানান্তে ভক্তগণ মঠে ঠাকুর ঘরে গিয়া ঠাকুরকে প্রণামান্তর দানাদের ঘরে অর্থাৎ বৈঠকখানার ঘরে ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইতেছেন। নরেন্দ্র সুন্দর নবগৈরিক বস্ত্র ধারণ করিয়াছেন। বসনের সৌন্দর্যের সঙ্গে তাহার মুখের ও দেহের তপস্যা সম্ভূত অপূর্ব স্বর্গীয় পবিত্র জ্যোতি মিশাইয়াছে। এরকম নরেন্দ্রনাথ বসে আছেন, জ্যোতিরাজ, তার অপূর্ব দেহকান্তি এবং ভিতরের পবিত্র ভাব বিকীর্ণ হচ্ছে। ভক্তদের পালনের জন্য শ্রীযুক্ত বলরাম তাহার বাটি হইতে ফল মিষ্টান্নাদি পূর্বদিনেই অর্থাৎ শিবরাত্রির দিনে পাঠাইয়াছেন। তো এইসবগুলি তিনি সব পাঠিয়ে দিয়েছেন স্টক ভক্তদের জন্য, যে পরের দিন এগুলি কাজে লাগবে। এইবার আসছে অন্য রকমের ঘটনা। রাখাল প্রভৃতি দু একটি ভক্ত সঙ্গে নরেন্দ্র ঘরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিঞ্চিত জলযোগ করিতেছেন। দুই একটি খাইয়াই, এই ফল মিষ্টান্ন আর কি ছিল, একটি দুটি, মাস্টারমশাই লিখছেন, একটি দুটি খাইয়াই আনন্দ করিতে করিতে বলিতেছেন, ধন্য বলরাম, ধন্য বলরাম। সকলের হাস্য। এইটা স্বামীজি বলছেন অর্থাৎ নরেন্দ্রনাথ, এবং সেইটা বলছেন যে রাখাল প্রভৃতি দু একটি ভক্ত সঙ্গে নরেন্দ্র ঘরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিঞ্চিত জলযোগ করিতেছেন। তা যিনি ওই রকম সন্ন্যাসীর বেশে উপস্থিত রয়েছেন, এই হচ্ছে এদের হিউমার। এ জীবনের মধ্যে একটা নতুন রস, নতুন রং, নতুন দিগন্ত, নতুন শোভা এনে দিচ্ছে। তো এই সন্ন্যাসীর বেশে জ্যোতিপ্রবর যে নরেন্দ্রনাথ বা বিবেকানন্দ, সেই তিনি রয়েছেন। এবং মাস্টারমশাই বলছেন রাখাল প্রভৃতি দু একটি ভক্ত সঙ্গে নরেন্দ্র ঘরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিঞ্চিত জলযোগ করিতেছেন, একটি দুটি খাইয়াই আনন্দ করিতে করিতে বলিতেছেন, ধন্য বলরাম, ধন্য বলরাম। তো এই যে বলার ভঙ্গি একবারে অসাধারণ। আমরা ধন্য বলরাম অনুষ্ঠানের মধ্যে রয়েছি। আর মাস্টারমশাই লিখছেন, মাস্টার আনন্দের হাট দেখিতেছেন, ভক্তেরা জয়ধ্বনি করিতেছেন, জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ। সে কি অপূর্ব ব্লেন্ড। এই যে বলরাম বাবুর বাড়ি, বলরাম বাবু আমরা বলছিলাম রসদদার, আমরা বলছিলাম পুরো ভাব আন্দোলনের রসদদার। এখানে দেখছিলাম শিবরাত্রির দিনই সমস্ত পার্টি টাটি দিয়েছেন, আর সেটা নরেন্দ্রনাথ কি সুন্দর করে ওইটা বলছেন। নরেন্দ্রনাথের বলা মানে অন্য রকম। এই যে ধন্য বলরাম, ধন্য বলরাম, লোকে বলা হয় আমাদের পরম্পরায় যে যখন দেবদেবীকে ভোগ নিবেদন করা হয় আর তারা যখন প্রসন্ন হয়ে সেটি গ্রহণ করেন তখন সেটি প্রসাদ হয়ে যায়। তা নাহলে এমনি ভোগ পাড়ার দোকান থেকে কেউ কিছু কিনে দিয়েছে, সেটা কি প্রসাদ বলা যাবে? যদি দেবতা বা দেবী প্রসন্ন হয়ে গ্রহণ করেন তখন সেটি প্রসাদ হয়ে যাবে। এইখানে বলরাম বাবু যে পাঠিয়ে দিয়েছেন বিবেকানন্দ রূপী যে মহাদেব, আমরা শিবরাত্রির কথা বলছি, তো সেই মহাদেব স্বয়ং গ্রহণ করেছেন আর প্রসন্ন হয়েছেন। ওই তিনি বলছেন ধন্য বলরাম, ধন্য বলরাম। সেই প্রসাদ আমরা মনে মনে গ্রহণ করছি। করতে করতে মায়ের কথায় আসছি যে মা এখানে থেকেছেন বলরাম মন্দিরে কতবার। মায়ের যখন পাকাপাকি বাড়ি হয়নি তখন যে সমস্যা ছিল, স্বামীজি বিদেশে প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেছেন, যে মায়ের বাড়ি হচ্ছে না, মা কোথায় থাকবেন। সেই সময় বলরামবাবু দীর্ঘদিন মাকে তার বাড়িতে রেখেছেন, সেবা করেছেন, এবং শ্রী শ্রী মাকে নিয়ে কত রকমের ঘটনা বলরাম মন্দিরে সব রয়েছে। তো মাকে রাখতে পারা তো চারটিখানি কথা নয়। মা বলতেন যে সে কি আমার ভার নিতে পারে। যখন যোগীন মহারাজের কথা বলছেন, শরৎ মহারাজের কথা বলছেন, তখন এই সমস্ত প্রসঙ্গ এসছে। আর এই যে বলরামবাবুর বাড়িতে যে মা থাকতে, পদার্পণ করতে, সেবা নিতে স্বীকৃত হয়েছেন, তাতে আমাদের নতুন করে মনে হয় ধন্য বলরাম।
ধন্য বলরাম চোখের জলের প্রসঙ্গেও আছে। একটু আগে আমরা নরেন্দ্রনাথের হাসির কথা বলছিলাম, বিবেকানন্দের হাসির কথা। নরেন্দ্রনাথ কথাটি এসে যাচ্ছে যেহেতু মাস্টারমশাই সঙ্গত কারণে এই নামটি ব্যবহার করেছেন। বিবেকানন্দের হাসির কথা বলছিলাম, আবার বিবেকানন্দের চোখের জলের কথাও আছে বলরামের প্রসঙ্গে। যখন বলরাম বাবু দেহত্যাগ করলেন তখন বিবেকানন্দ কাঁদছেন দেখে একজন পণ্ডিত মানুষ তিনি আপত্তি করেছিলেন যে আপনি সন্ন্যাসী, আপনার আবার চোখে জল। তা স্বামীজি বলেছিলেন যে সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয় বিসর্জন দেব? সন্ন্যাসীর হৃদয় বরং গৃহী লোকের হৃদয়ের থেকেও আরো কোমল হবে। যেমন চোখের জল প্রমাণ করছে যে মানুষটার ভেতরটা কোমল, তেমনি কোমলতা নিয়ে এই কথাগুলি উচ্চারিত হচ্ছে যে গৃহী লোক তাকে বিট করে দেবেন একজন সন্ন্যাসী হৃদয়ের কোমলতার দিক থেকে। বিট করাটা আমরা ওই অর্থে বললাম যে গৃহী লোকের থেকেও বেশি হবে, স্বামীজি ওটি বলছেন। মানে লোকে তো ভাবে যে গৃহী লোকই ওইসব কান্নাকাটি করতে পারে, সন্ন্যাসী আবার কি কাঁদবে। কিন্তু বলরাম বাবু তো আপনার জন, ওই যে আমরা বলছিলাম যে ভাবান্দোলনের রসদদার, তো হি হ্যাজ পাসড অ্যাওয়ে, হি হ্যাজ লেফট হিজ মর্টাল কয়েল। তো স্বামীজি সেখানে কাঁদছেন এবং সেটাকে অ্যাবসলিউটলি সাপোর্ট করছেন যে ওই পণ্ডিত মশাই তিনি তার জায়গা থেকে ওরকম অবাক হয়ে গিয়ে আপত্তি করেছেন। স্বামীজি বলছেন যে এরকম ভাব করবো। তা ঠাকুর বলতেন আমার বলরাম, যখন বলরাম বাবুর সহধর্মিনী তার যখন শরীর খুব খারাপ, তখন শ্রী শ্রী মা কিভাবে যাবেন সেইটা ঠিক করতে পারছেন না। তখনকার দিনে তো কিভাবে যাবেন সেইটি ঠিক করতে না পারলে তো একটা অস্থিরতার তৈরি হয়। মা যেতে চাইছেন কিন্তু কিভাবে যাবেন, তখন ঠাকুর বলছেন হ্যাঁ যেতে হবে, আমার বলরাম, তার সংসার ভেঙে যাচ্ছে। ওই আবারও আমি আমার, যিনি সচরাচর বলতেন না তিনি বলছেন আমার বলরাম। আর এইখানে বলরাম বাবুর দেহাবসানের পর স্বামীজি কেঁদে ফেললেন, আমরাও বলি ধন্য বলরাম। এই বলরাম বাবু তাঁর বাড়িতেই স্বামী বিবেকানন্দ আবার রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন 1 মে 1897। সেটিও বিখ্যাত ঘটনা, ওই বলরাম বাবুর বাড়িতেই। তো এইটিও ওই যে বলরাম বাবুর বাড়িতে যখন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হচ্ছে তখনও ভাবছি যে রসদদার নানান রকমভাবে রসদ সরবরাহ করেই যাচ্ছেন। আজও তিনি এই ভাবান্দোলনে রসদ সরবরাহ করছেন। আমরা আপনারা যে মিলিত হচ্ছি লকডাউনের মধ্যে, তার পূর্ণ জীবন যে আমরা আলোচনা করতে পাচ্ছি, ঠাকুর মা স্বামীজির কৃপায় আবার ভাবতে ইচ্ছে করে যে তার রসদদারেরও একটা ভূমিকা রয়েছে। তিনিও যেন সেই দাস ভাবে দাঁড়িয়ে রয়েছেন যে বিশ্বের মানুষ যেন ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করতে পারে। আর ওই তার বাড়িতে যে হয়েছিল, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল, আমরা যে ভাবছি, আমাদের ভাবতে ইচ্ছে করছে যে সেই বাড়ির লোক বলরাম বাবু তিনিও এখনো সেই রসদ আমাদেরকে, আমাদের মতো মানুষকে জুগিয়ে যাচ্ছেন, যার জন্য আমরা সেটিকে স্মরণ করতে পারছি। ঠাকুর মা স্বামীজির লীলা চিন্তা করে আমরা অবাক হয়ে যাচ্ছি। অনুষ্ঠানে আমরা 1 ঘন্টার বেশি সময় রয়ে গেছি, 1 ঘন্টা 10 মিনিট মতো বোধহয় হয়েছে। 10 মিনিট না হলে 1 ঘন্টা 5 মিনিট মতো হয়ে থাকবে। আমরা আর 5 মিনিট এটি ভাবতে ভাবতে শেষ করব। কোথায়? এই যে বলরাম বাবুর যে বাড়ি বলরাম ভবন, সেইখানে যে রথযাত্রা হয়েছিল, সেই রথযাত্রার একটি বিবরণ পড়তে পড়তে শেষ করব। আর এই প্রসঙ্গের মধ্যে দিয়েই যাব শেষের দিকে যে বলরাম ভবন সেটি আবার বলরাম মন্দির। তো এইটা একটা ভবন, একটা লোকে থাকে, তার আত্মীয় স্বজন রয়েছেন বা পরিবার পরিজন রয়েছে, সেইটা আবার মন্দির হয়ে গেল। মাস্টারমশাই কথামৃততে গিরিশ বাবুর বাড়িকে লিখেছেন গিরিশ মন্দির, আর এই বলরাম বাবুর বাড়িকে বলরাম মন্দির বলেছেন। প্রথম লোকে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর ওটাকে বলরাম বাবুর বাড়ি, নতুন বসেদের বাড়ি এরকম ভাবে সব চিনতেন। কিন্তু পরবর্তী অচিরেই সব ঠাকুরের সন্তানেরা থাকতে আরম্ভ করলেন। রাজা মহারাজের জীবনের দীর্ঘ সময় ওখানে কেটেছে, তার ইহজীবনের শেষ পর্যন্ত, তো সেই সব করে ওইটি বলরাম মন্দির বলে পরিচিত হয়েছে। কিন্তু যেভাবেই ভাবি না কেন যে মাস্টারমশাই বলরাম মন্দির লিখলেন আর এই বাড়িটি সত্যি সত্যি একটি মন্দির রূপে পরিচিত হলো, কি অফিসিয়ালি কি আনঅফিসিয়ালি, এটি 4টিখানি কথা নয়। এবং একটা পরিবার সেইটা পুরো রামকৃষ্ণ ভাবধারায় চলে এলো, এটা অন্যদের ক্ষেত্রে এইভাবে দেখতে পাওয়া যায় না। ভেতরে ভেতরে কার মনোজগতে কি হয়েছে আমরা বলতে পারবো না, তো বলা সম্ভব নয়। কিন্তু বাইরের দিক থেকে যদি দেখি, এবং সেটাও একটা গুরুত্বপূর্ণ কথা ইতিহাসের দিক থেকে এবং অধ্যাত্ম ইতিহাসের দিক থেকেও, তো সেখানে দেখছি যে বলরাম বাবুর বাড়ি আনপ্যারালেলড, যে একটা পুরো পরিবার এবং পরম্পরাক্রমে তারা এই ভাব আন্দোলনের প্রতি পূর্ণ শরণাগতির ভাব নিয়ে সমর্পিত। এই বাড়ি মন্দিরে পরিণত হচ্ছে। এই জায়গা থেকে আমরা কথামৃতের রথযাত্রার বিবরণে আসবো, সংক্ষেপে শুনবো।
এটি জুলাই মাসের ঘটনা 1884। আমরা যে মাসে রয়েছি সেই মাসে এবং যে দিনে রয়েছি তার খুব কাছাকাছির দিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। আনন্দময় মূর্তি। বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন, আনন্দময় মূর্তি ভক্তদের সহিত কথা কহিতেছেন। আজ পুনর্যাত্রা, বৃহস্পতিবার, আষাঢ় শুক্লা দশমী, 3রা জুলাই 1884। শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের সেবা আছে, একখানি ছোট রথও আছে। তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। এই ছোট রথখানি বারবাটির দোতলার চক মিলানো বারান্দায় টানা হইবে। এরপরে আরো বর্ণনা আছে সেই দিনকার, এবং সেদিন যারা এসেছেন শশধর পণ্ডিত মশাই রয়েছেন, আরো অন্যান্যরা রয়েছেন, সব বিভিন্ন বর্ণনা আছে। তারপরে মাস্টারমশাই লিখছেন, রথখানি বাহিরের দুতলার বারান্দার উপর আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন, এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্ত্বিক পূজা, কোনো আড়ম্বর নাই। বাহিরের লোক জানেও না যে বাড়িতে রথ হইতেছে। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। ওই বারান্দাতেই রথ টানা হইবে। ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন। পরে গান ধরিলেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। আবার গান, যাদের হরি বলিতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। বিখ্যাত সব গান। এই গান হচ্ছে, তারপর কি আরো আছে, ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল। মেয়েরাও নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন। বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্যগীত দর্শন করিতেছেন, এই শশধর পণ্ডিত। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ শশধর পণ্ডিতের প্রতি, মাস্টারমশাই লিখেছেন পণ্ডিতের প্রতি, মানে শশধর পণ্ডিতের প্রতি, এর নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে তাঁর যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। কি সুন্দর করে বলছেন যে এই রথযাত্রায় যা হচ্ছে, সংকীর্তন, গান হচ্ছে, সঙ্গীত হচ্ছে, নৃত্য হচ্ছে, দুটি মিলে সংকীর্তন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটি হলো ভজনানন্দ। তাহলে বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। তা পণ্ডিত মশাইকে বলছেন এর নাম ভজনানন্দ। ভজন করতে করতে তাঁর যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। আর পণ্ডিত মশাইকে বলছেন মানে অন্যরাও শুনছেন, সে এত মানুষ উপস্থিত হয়েছেন, এই আনন্দের পরিবেশ, যদিও বাহ্য আড়ম্বর নেই। কি সুন্দর বললেন, বাহিরের লোক জানেও না যে বাড়িতে রথ হইতেছে। তাহলে যারা ভেতরে এসেছেন, অন্তরঙ্গ মানুষ যারা, তাদের জন্য এইটা হচ্ছে, কিন্তু কোনো আড়ম্বর নেই সেইখানে। এখনকার দিনে আড়ম্বর না রেখেও পারা যাবে, বাইরের লোক জানতেই পারবে, কিন্তু ভাবটা এই, যেটা কিনা এখনো পর্যন্ত রক্ষিত হচ্ছে, যে না, অযথা লোককে ওরকম ভাবে ঘোষণা করে ডেকে আনার কিছু দরকার নেই, সেইভাবে হচ্ছে। কিন্তু লিখছেন যে মাস্টারমশাই লিখছেন যে মূল ভাবটি কিরকম ঠাকুর সুন্দর ধরিয়ে দিচ্ছেন, যে সংকীর্তন মানে এরপরেই একটা আছে, এটা কি, এটা হচ্ছে ভজনানন্দ। তাহলে বিষয়ানন্দ থেকে যখন উঠে লোকে তখন ভজনানন্দ, এবং তার ভজন করতে করতে তার যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। এই যে ভজনানন্দ, এই কনসেপ্ট আর একটু পাচ্ছি। মাস্টারমশাই কিছুক্ষণ বাদে লিখছেন, এই আর একটু বর্ণনার পর, সন্ধ্যা হইল, ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন, রাম নাম, কৃষ্ণ নাম, হরিনাম করিতেছেন। তাহলে জগন্মাতার নাম করছেন, আবার রাম নাম, কৃষ্ণ নাম, হরিনাম করিতেছেন। কি চমৎকার! ধন্য বলরাম, তার বাড়িতে এইসব হচ্ছে। আর আমরা ভাবছি যে আজকের দিনে পর্যন্ত
এই যে ঘটনা ঘটছে, এখনও যখন বলরাম মন্দিরে গিয়ে কেউ শ্রীরামকৃষ্ণের কথা চিন্তা করছেন, তখন দেখছি যে কত রকম আনন্দ হচ্ছে, ঠাকুরের কথা ভাবছেন, কেউ হয়তো ঠাকুরের সম্বন্ধে পাঠ করছেন, কেউ গান করছেন, কেউ আপন মনে বসে চিন্তা করছেন। ঠাকুরের ভাব চিন্তা করতে গেলে রামের ভাব আসছে, শ্রীরামচন্দ্রের ভাব আসছে, শ্রীকৃষ্ণের ভাব আসছে, মায়ের ভাব আসছে। ওখানে মা শারদামণি স্বয়ং অবস্থান করছেন, যিনি মা ভবতারিণীর সঙ্গে অভিন্না। তো এইরকম যে সমস্ত হচ্ছে, তো সেইটি ঠাকুর যেন সূচনা করে দিয়ে যাচ্ছেন, যেন মানে সত্যি সত্যি তিনি সূচনা করছেন। মাস্টারমশাই যখন লিখছেন এইসব কথা, যে সন্ধ্যা হইল, ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন, রাম নাম, কৃষ্ণ নাম, হরিনাম করিতেছেন। তাহলে সব একসঙ্গেই হচ্ছে, ঠাকুর সেগুলি করছেন। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধু বর্ষণ হইতেছে, এরকম বললেন, যে নাম কীর্তন হচ্ছে, মধু বর্ষণ হচ্ছে। তারপর মাস্টারমশাই ওই দুটি বাক্য লিখবেন, কি বলছেন? আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে, বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। কি অসামান্যভাবে এটি বললেন, যে আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে। তো এই মাস্টারমশাই বলরাম মন্দির লিখেছেন। এখানে দেখাচ্ছেন যে একটা বাড়ি তো এমনিতে একটা স্ট্রাকচার, কিন্তু না গো, তোমরা ভুল করো না। উনি আপনি আপনি বলতে ভালোবাসতেন, হয়তো সকলের জন্য ওর এই বক্তব্য যে আপনারা ভুল করবেন না। কিরকম? আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে, বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। ওই যে নবদ্বীপের যে নাম সংকীর্তন, সেটা বাইরে দেখা যাচ্ছে। আর বৃন্দাবন, শ্রীকৃষ্ণের লীলা, শ্রী রাধিকার ভাব, এবং শ্রীকৃষ্ণ বিরহে, শ্রীকৃষ্ণের অদর্শনে যে বিরহ, বিরহ আর বৃন্দাবন যেন সমার্থক, ভেতরে সেই ভাব। এই আনন্দপূর্ণ হৃদয়ে বিরহের ক্রন্দন, বাইরে বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন, এই বলরাম বাবুর বাড়ির পরিচয়। সুতরাং যিনি কিনা শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন দক্ষিণেশ্বরে, আর তারপরে শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে এইভাবে উপস্থিত হচ্ছেন, তিনি ধন্য। সেই ধন্য বলরাম, তাকে আমাদের প্রণাম। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম, ঠাকুরের সমস্ত পার্ষদদের প্রণাম, ভক্তবৃন্দকে প্রণাম জানাতে জানাতে ভাবছি আমরা যে ওই বলরাম মন্দির যে হচ্ছে, যেটি কিনা একটি বাড়ি মাত্র, সেটি বাইরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন হচ্ছে যার কল্যাণে, যিনি বলরাম বাবুর বাড়িকে সত্যি সত্যি বলরাম মন্দিরে পরিণত করছেন, সেই শ্রীরামকৃষ্ণ এবং সেই মা শারদা এবং স্বামী বিবেকানন্দ যেন আমাদের হাত ধরে থাকেন, আমাদের মাথায় তাদের শ্রীহস্ত স্থাপন করেন, যাতে আশ্রমগুলো আরো কাছাকাছি হয়ে যায়, গৃহস্থাশ্রমগুলি যাতে মন্দিরে পরিণত হয় বা হওয়ার চেষ্টা করে বা হওয়ার উপক্রম করে। বলরাম বাবুকে চিন্তা করা, বলরাম মন্দিরকে চিন্তা করা মানে প্রত্যেক কটা বাড়িতে যেন নকিং। এখন ওই লকডাউনের মধ্যে উল্টো আছে, যে কেউ বেরোবেন না, কেউ বেরোবেন না, এইরকম নকিং। কিন্তু বলরাম মন্দিরকে চিন্তা করা মানে বাড়িতে অন্য রকমের করাঘাত, অন্য রকমের মিউজিক্যাল নকিং, যে তোমার বাড়িও মন্দিরে পরিণত হচ্ছে। তো তুমি যেকালে ঠাকুর মা স্বামীজির ভক্ত, সেকালে তোমার বাড়ি শুধু একটা কর্পোরেশন কি মিউনিসিপ্যালিটির আন্ডারে একটা নম্বর লাগানো স্ট্রাকচার কি করে হয়? বলরাম মন্দিরকে চিন্তা করা মানে আমাদের বাড়িগুলিতে, আমাদের হৃদয়ে যেন করাঘাত, যেন নকিং, যে প্রত্যেকের বাড়ি যেন ধীরে ধীরে মন্দিরে পরিণত হয়। এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।